ধরুন আপনি স্বপ্ন দেখছেন জাপানে পড়াশোনা করতে আসার, চাকরির জন্য আসার, অথবা আপনার কেউ জাপানে অবস্থান করতেছে তার ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে আসার। সকল কাগজপত্র ঠিকঠাক, কোম্পানি বা আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশনও আপনাকে পাঠানো হয়েছে। আপনি আশায় বুক বেঁধে আছেন যে জাপানে পড়াশোনা করতে বা চাকরি করতে বা ডিপেন্ডেন্ট ভিসায় আসবেন, কিন্তু আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনার সিওই রিজেক্ট করা হয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ নেই বা কোনো কিছুই না জানিয়ে শুধুমাত্র আপনাকে বলা হলো যে আপনার সিওই রিজেক্ট হয়েছে। আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা করব, সিওই রিজেক্ট হওয়ার পরে যে সাংকেতিক একটা করে কোড ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোর মিনিং কি, এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন তার আগেই যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলেন, তাহলে যে জিনিসটা হবে, এই সবগুলো রিজন থেকে আপনি বিরত থেকে বা এই জিনিসগুলো আপনি মাথায় রেখে যখন আপনি প্রিপারেশান নেবেন, সিইউ এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার রিজেকশন রেটটা কমে আসবে। আর অলরেডি যারা রিজেক্ট হয়ে গেছেন তাদের কি কারণে রিজেক্ট হলো এবং ভবিষ্যতে যাতে রিজেক্ট না হয় বা ওই কারণটা আবার পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য আপনি আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন, যার ফলে আপনি সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবেন আপনার এই সমস্যাটা হবে না এবং আপনি সিওএ ঠিক সময় হাতে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। এখন প্রথমেই একটু জেনে নেই সিওই এর ফুল অর্থ কী বা সিওই জিনিসটা কি। সিওই জিনিসটা হলো সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। এটা এমন এক ধরনের সার্টিফিকেট যেটা আপনাকে জাপানে আসার অনুমতিপত্র বলা হয় আর কি। তো এই সিওই যদি না থাকে আপনি অন্য কোনো দেশ থেকে জাপানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনার ফার্স্ট স্টেপ হলো সিওই পেতে হবে, এরপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন এখন 1B থেকে 8B যে কোড নাম্বার থাকে বা কোড সাইন থাকে আপনার রিজেকশনের ক্ষেত্রে, এগুলোর প্রকৃত অর্থ কী এবং এখান থেকে বাঁচার উপায় কী, অর্থাৎ আপনি যদি রিজনটা জানতে পারেন তাহলেই এটা থেকে কিভাবে বাঁচা যায় সেটাও আপনি আন্দাজ করে নিতে পারবেন। তো প্রথমে শুরু হয় 1B, যেটাতে হলো ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সি থাকলে 1B দেওয়া হয় সাধারণত। ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সি বলতে আপনার বোঝানো হয়েছে যে আপনার যে স্পন্সর তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অথবা আরেকটা কারণ হতে পারে যে টাকা ঠিকই আছে কিন্তু হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট ঢোকানো হয়েছে, যেটাতে বোঝাই যাচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য এই অ্যামাউন্টটা বড় করে ঢোকানো হয়েছে এবং এটার কোনো রিসোর্স নেই যেটা কোথা থেকে ঢুকেছে। এইরকম রিজন হলে সাধারণত তাদেরকে 1B রিজন দেখিয়ে রিজেক্ট করা হয়। এরপরে রয়েছে 2B। 2B হইল আনক্লিয়ার পারপাস অফ স্টে, অর্থাৎ জাপানে আসার যে আপনার একটা পারপাস, এই পারপাসটা যখন স্যাটিসফাইড হয় না ইমিগ্রেশন, তখন আপনাকে 2B রিজেকশন দেওয়া হয়। 2B রিজেকশনে যে জিনিসটা বোঝানো হয় যে আপনি কোন উদ্দেশ্যে জাপানে আসতেছেন এবং সেই উদ্দেশ্যটা কি জাস্টিফাই করে কি না। সাপোজ আপনার বয়স 35 বা 40 বছর, হঠাৎ করে আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতেছেন, অথচ আপনি দেশে জাপানের ল্যাঙ্গুয়েজ শেখার কোনো এক্সপিরিয়েন্স নেই, হঠাৎ করে অ্যাপ্লাই করছেন, যদি হয় তাহলে আপনি জাপানে চলে আসবেন। তো তখন আপনার পারপাস অফ স্টে বা পারপাস অফ কামিং টু জাপান এটা ডিফাইন্ড না বা ক্লিয়ার না। তো তখন যেটা হয় আপনাকে রিজেক্ট করে দিবে, এটাই স্বাভাবিক। আর তখন আপনাকে 2B রিজেকশন কোড দিয়ে আপনাকে রিজেক্ট করে দিবে। এরপরে 4 নাম্বার হলো 4B, যেটাতে ফেক অর ফলস ডকুমেন্টস, অর্থাৎ আপনার সার্টিফিকেট অথবা আপনি যদি জবের জন্য আসেন জব এক্সপেরিয়েন্স, এগুলো কি করেছেন আপনি প্রিন্ট করে নিজে থেকে বানিয়ে নেয়, নীলক্ষেত থেকে বানিয়ে নিয়েছেন। তো সেটা যদি তারা সন্দেহ করে কোনো কারণে, তাহলে আপনাকে 4B দেওয়া হবে। আপনার যদি কোনো সার্টিফিকেট মনে হয় যে এটা ব্লু প্রিন্টেড বা এটা আপনি নিজে থেকে তৈরি করেছেন বা কোনোভাবে কপি করেছেন, সেক্ষেত্রে আপনাকে রিজেকশন দেওয়া হবে। এটার ক্ষেত্রে অনেক সময় আপনার আইডি কার্ড থেকে শুরু করে আপনার সার্টিফিকেট এবং আপনার ফ্যামিলি ট্রি, এগুলোর মধ্যে আপনার নাম সহ অন্যান্য জিনিসের যদি অসামঞ্জস্যতা দেখা দেয়, দেখা গেল আপনার সার্টিফিকেটে এক ধরনের নাম, আপনার আইডি কার্ডে এক ধরনের নাম, বা কোথাও অমিল আছে, বাবার নামের সঙ্গে আপনার নামে অমিল আছে, তো ডকুমেন্টের যদি
কোনো কিছু সন্দেহমূলক কিছু পাই তখন আপনাকে 4B দেওয়া হয়। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের পরে অনেক বেশি 4B রিজন দেখায় রিজেক্ট করা হয় সাধারণত। তো এই বিষয়টা খুবই কেয়ারফুল থাকবেন যাতে আপনার সকল ইনফরমেশন এবং ডকুমেন্টগুলো অরিজিনাল হয়, যাতে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে হ্যাঁ আমার সব ডকুমেন্ট রাইট আছে, কোনো প্রবলেম নেই, তাহলে আপনি নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন। 5 নম্বরে যে ইস্যুটা, এটা একটু মজার ইস্যু। কারণ হলো এটাতে আপনার ইমিগ্রেশন হিস্ট্রি দেখা হয়, যে আপনি জাপানে অথবা অন্য কোনো দেশে দেখা গেল আপনার পারমিটের বেশি সময় থেকেছেন, বা আপনি ওখানে কোনো একটা অকারেন্স ঘটেছে যে কারণে আপনার ভিসা রিজেক্ট করা হয়েছে, অথবা মাল্টিপল টাইম অ্যাপ্লাই করেছেন বিভিন্ন দেশে কিন্তু আপনি কোথাও থেকেই আসলে পজিটিভ রেসপন্স পান নাই, রিজেকশন পেয়েছেন। তো তখন তারা সন্দেহ করে যে আপনার কোনো প্রবলেম আছে, অথবা আপনি যদি জাপানে আগে থেকে থাকেন, আপনাকে কোনো কারণে চলে যেতে হয়েছে এবং সেইটাতে একটা ব্যাড রিজন দেখানো ছিল, যেটার কারণে আপনি এখান থেকে সিওই পাবেন না। 6 নম্বরে যেটা 6B বলে আর কি, এই 6Bর ক্ষেত্রে মেইন যে সমস্যাটা হয় সেটা হলো স্পন্সর, যে অর্থাৎ আপনি ডিপেন্ডেন্ট ভিসা বা দেখা গেল যে আপনাকে ইনভাইটেশন করে জাপানে আসার জন্য ইনভাইট করা হলো, তো এই ইনভাইটেশন যে করেছে তার সঙ্গে আপনার যে রিলেশন, এইটা যদি প্রুভ না করতে পারেন সেই ক্ষেত্রে রিজেকশনের সংখ্যা অনেক বেশি। এখন দেখা গেল আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলো, কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেটে কোনো একটা জায়গা দেখে মনে হলো যে না আপনাদের এটা, আপনারা বিবাহিত না বা আপনার হাজব্যান্ড না, এরকম যখন সন্দেহ করে তখন এটার রিজেক্ট হতে পারে। এখন দেখা গেল যে আপনাকে যে স্পন্সর করে ইনভাইটেশন করেছে তার আসলে আর্থিক অবস্থা এতটা ভালো না যে আপনাকে ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে এসে আপনাকে চালাতে পারবে, হয়তো তারই যে চলতে কষ্ট হয়ে যাচ্ছে এমন যদি ফাইন্যান্সিয়াল স্টেট হয়, তাহলে এটা রিজেক্ট হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি জাপানের ভাষাটা একদমই জানেন না, তো আপনি আসতেছেন, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার রিজেকশন হতে পারে। এটা যদিও মাইনর ইস্যু, এটা সাধারণত হয় না, তারপরেও এটা হতে পারে। তবে আপনারা যে এইটা থেকে বাঁচার জন্য যে কাজটা করবেন, 7B থেকে বাঁচার জন্য যেই জিনিসটা করবেন সেটা হলো আপনার সঙ্গে যাকে নিয়ে আসবেন বা যার মাধ্যমে আপনি আসবেন, যে আপনাকে ইনভাইট করেছে, তার যে সম্পর্ক আর কি, ফ্যামিলি ট্রি হতে পারে, বা তার সঙ্গে আপনি যদি স্বামী স্ত্রী হন সেক্ষেত্রে আপনাদের যে বৈবাহিক সূত্র সেইটার যে সার্টিফিকেট আছে এইটা অবশ্যই ভালোভাবে উপস্থাপন করতে হবে এবং অরিজিনাল কপিটা উপস্থাপন করতে হবে, তাহলে এখান থেকে আপনারা বাঁচতে পারবেন। এবং শেষে যে বিষয়টা থাকে সেটা হলো 8B। এটাতে হচ্ছে অনেক বেশি অ্যাপ্লিকেশন করলে সাধারণত এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ আপনি যে কোচিং সেন্টার থেকে কোনো একটা প্রসেস করতেছেন, এটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য হতে পারে, এটা ভার্সিটি প্রোগ্রামের জন্য হতে পারে, বা জবের জন্য হতে পারে, তো সেখান থেকে দেখা গেল প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন করেছে, এটা একটা কারণ হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো একটা স্কুল বা কলেজ বা প্রতিষ্ঠানে আপনি যেখানে জবে জয়েন করার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, সেই প্রতিষ্ঠান অনেক বেশি অ্যাপ্লিক্যান্টের পেপারস প্রসেস করতেছে। এক্ষেত্রে তারা সন্দেহ করতে পারে যে তারা আসলে তাদের কোম্পানিতেই আসলে লোকগুলো নিচ্ছে, নাকি তারা কোনো একটা বিজনেস করতেছে। কারণ এখন কিন্তু সবাই হোমলি হয়ে জাপানে আসার চেষ্টা করতেছে, যে কোনো ভিসায় দেখা গেল ইনভাইটেশন দিচ্ছে ঘুরতে আসার, কিন্তু এসে তারা রিফিউজ হিসেবে কাজ করার চেষ্টা করতেছে। সো এই জিনিসগুলো সন্দেহ করে আপনার ভিসার সিইউটা রিজেক্ট হতে পারে। এখন যে কোনো দেশে যাওয়ার জন্যই প্রসেস করতে হবে, এই প্রসেসের মাধ্যমেই যেতে হবে আপনাকে। জাপানে আসার জন্য আপনাকে সিইউর মাধ্যমেই আপনাকে ভিসার প্রসেসে যেতে হবে। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, এই রিজেকশনের ভয়টা কাটিয়ে ওঠার জন্য আমার এই ভিডিওটা দেখে, অথবা 1B থেকে 8B পর্যন্ত এই সবগুলো কোড ওয়ার্ড যেগুলো আছে এগুলোর যাতে কোনোটাই আপনার অ্যাপ্লিকেশনের সময় ইস্যু হয়ে না দাঁড়ায় সেভাবে আপনি ফাইল প্রসেস করুন, তাহলে দেখবেন যে সব সমস্যার সমাধান করে আপনি সিওই পেয়ে যাচ্ছেন। এখন অলরেডি যারা সিওই রিজেক্টেড হয়ে গিয়েছেন তাদের এখন কোড ওয়ার্ডটা জানতে হবে, যে কোন কোড ওয়ার্ডটাই আপনি আসলে ধরা খেয়েছেন বা রিজেক্ট হয়েছেন। সেই কোড ওয়ার্ডে যেই ইস্যুগুলো আমি এখানে বিস্তারিত বললাম, এই ইস্যুগুলো সলভ করে দ্বিতীয়বারের মতো আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন। সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার
ওই প্রবলেমের কারণে আর রিজেক্ট হওয়ার চান্স থাকবে না। আর অন্য কোনো প্রবলেম যেহেতু আপনাকে দেখায়নি, সো আগের সেই প্রবলেমগুলো নেই, শুধুমাত্র আপনাকে যেটা দেখিয়েছে সেইটা সলভ করে যতদিন পরে 6 মাস পরে আপনি আবার প্রসেস করতে পারবেন, তখন প্রসেস করুন। আশা করি আপনি সিওই পেয়ে যাবেন। আর সিওই পেলেই সাধারণত ভিসা পাওয়ার মোটামুটি একটা 90% হয়ে যায় আর কি। তারপরেও এই আমার ভিডিওর যে জিনিসগুলো আমি উল্লেখ করেছি সবগুলো বিষয়ে আপনি খেয়াল রাখবেন। আর যদি মনে করেন যে আরও বিস্তারিত কোনো কিছু জানার আছে, তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি সকল কমেন্টের উত্তর দেওয়ার। আর যদি মনে করি যে আরও বিস্তারিতভাবে কোনো বিষয় নিয়ে তুলে ধরতে হবে, আপনাদের কমেন্টে সাড়া পেলে সেই বিষয় নিয়ে আমি নতুন করে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।